বিএনপি নিজের জালে নিজেই আটকা পড়ছে, আর কাটা দিয়ে কাটা তুলতে ব্যস্ত হয়ে পড়েছে জামাত ইসলামী। যেই বিএনপি ভাবত ভোট হলেই তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাবে, তাদের বুকেই এখন কাঁপন ধরে গেছে। রুমিন ফারহানা থেকে শুরু করে বিএনপির হেভিওয়েট নেতাদের নমিনেশন দেয়নি দলটি। অনেকে এতে অবাক হয়ে বলেছে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে বিএনপি। অনেকে আবার নিশ্চিত ছিলেন যে বিএনপির এটা কৌশল, যাতে সেই হেভিওয়েট প্রার্থীরা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে জয়ী হয়ে পরে আবার বিএনপিতেই যোগ দিতে পারে। মাঝখান থেকে মিত্রদেরকে বোঝানো গেলেও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু দিন শেষে সেই বিদ্রোহী প্রার্থীরাই এখন বিএনপির গলার কাটা। বিষয়টি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নির্বাচনের দামামা যখন বাজছে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্তর্মহলে, তখন এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে বিএনপির দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনী যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরই এক সময়ের বিশ্বস্ত সহচরেরা। বিএনপির বহিষ্কৃত এবং সাবেক নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িক শুধু দলের শৃঙ্খলাকেই বৃদ্ধাঙ্গুলি দেখায়নি, নির্বাচনী মাঠে এক নতুন সমীকরণেরও জন্ম দিয়েছে। সারা দেশে ৭৮টি আসনে বিএনপির বিদ্রোহীরা এখন বুক চিতিয়ে লড়ছেন। এই বিদ্রোহীরা বিএনপির জন্য কতটা মাথা ব্যথার কারণ হবে তার চেয়েও বড় প্রশ্ন, এই সুযোগে জামাত ইসলামী কতটা লাভবান হতে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামাত যেন ওত পেতেছিল এই মুহূর্তটির জন্যই। তারা এখন বিএনপির ফেলে দেওয়া কাটা দিয়ে বিএনপিকে বিদ্ধ করার কৌশল নিয়েছে। অর্থাৎ বিএনপির ভোট ব্যাংক যখন তাদের বিদ্রোহীদের কারণে ভাগ হয়ে যাচ্ছে, তখন সেই ফাঁক দিয়ে জয়ের বন্দরের দিকে চলে যাচ্ছে জামাত জোট। বিএনপির এই বিদ্রোহী প্রার্থীরা শুধু যে নিজ দলের ক্ষতি করছে তা নয়, জোটের শরিক দলগুলোরও কপাল পড়ছে। বিএনপি এবার ২৯২ আসনে ধানের শেষ প্রতীকে প্রার্থী দিয়েছে, আর শরিকদের জন্য ছেড়েছে মাত্র ৮টি আসন। এই ৮টি আসনের মধ্যেও আবার বিতর্কের শেষ নেই। যখন যোগ্য ও ত্যাগী নেতাদের বঞ্চিত করে প্রবাসী বা নিষ্ক্রিয় নেতাদের হাতে ধানের শেষ তুলে দেওয়া হয়েছে, তখনই বিস্ফোরণ ঘটেছে তৃণমূল বিএনপিতে। কয়েকজন বিদ্রোহীকে নানা আশ্বাস দিয়ে সাময়িকভাবে শান্ত করা গেলেও অধিকাংশ আসনেই বিদ্রোহী প্রার্থীরা অনড় অবস্থানে আছে। প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হয়ে যাওয়া এখন ব্যালট পেপারে ৯৮ জন বিদ্রোহী প্রার্থীর নাম এবং প্রতীক জলজল করবে। বিএনপির হাইকমান্ড নানা চেষ্টা করেও তাদেরকে টলাতে পারেনি। এখন ভোটাররা যখন ভোট কেন্দ্রে যাবেন, তখন ধানের শেষের পাশাপাশি একই মতাদর্শের আরো একাধিক বিকল্প প্রার্থীকে সামনে পাবেন তারা। আর ওই বিদ্রোহী প্রার্থী এলাকায় ব্যাপক পরিচিত হওয়ার জন্যই তারা বিদ্রোহী হওয়ার সাহস পেয়েছে। এই দ্বিধা বিভক্তি জামাত জোটের জন্য রাজপথের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। যেখানে জামাত এমনিতেই এই নির্বাচনে ব্যাপক শক্তিশালী রূপে আবির্ভূত হয়েছে, সেখানে বিএনপির ভোট কয়েক ভাগে ভাগ হয়ে যাচ্ছে। জামাত ইসলামী এবার তাদের নির্বাচনী কৌশল সাজিয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে। এক এক আসনে এক এক কৌশল। যেমন ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের আসনগুলোতে জামাতের ইতিহাস খুব একটা ভালো না হলেও এবার তারা চমক দেখাতে যাচ্ছে অনেকগুলো আসনে। এই অঞ্চলের ৯৪টি আসনের মধ্যে মাত্র কয়েকটি জামাত জিতবে বলে ধারণা করা হয়েছিল। বিএনপির বিদ্রোহীদের ছড়াছড়িতে জামাত এখন অধিকাংশ আসনেই তাদের আধিপত্য দেখাবে। এই দুই বিভাগের ৩৫টি আসনে বিএনপির বিদ্রোহীরা নিজেদের জয় নিশ্চিত করতে না পারলেও ধানের শেষের অন্তত ২০-৩০% ভোট কেটে নেবে, এটি প্রায় নিশ্চিত। আর এই পরিমাণ ভোট কমলেই জামাতের প্রার্থীরা সহজে জিতে যেতে পারবে। তাই বিএনপির ঘরের ঝগড়া জামাতের জন্য কুদরতি সুযোগ বয়ে এনেছে। বিএনপির হাইকমান্ড কেন তৃণমূলের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছে না? অনেকের অভিযোগ, কেন্দ্র থেকে পকেট কমিটি এবং আশীর্বাদ পুষ্টদের মনোনয়ন দেওয়া হয়েছে। যারা জেল জুলুম সহ্য করেছে, রাজপথে লড়েছেন, তাদের মূল্যায়ন করা হয়নি। এই ক্ষুব্ধ নেতারাই এখন স্বতন্ত্র ব্যানারে মাঠে নেমেছেন। এতে করে বিএনপির প্রার্থীরা প্রতিপক্ষের সাথে সাথে নিজ ঘরের ভেতরেই ছায়াযুদ্ধে অবতীর্ণ হয়েছে। দেশের পশ্চিমাঞ্চলে জামাতের প্রভাব চিরকালই বেশি ছিল। রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে ১০৮টি আসনের মধ্যে তারা ১০১টিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। এই অঞ্চলটি জামাতের কাছে তাদের প্রধান দুর্গ হিসেবে পরিচিত। তবে এই দুর্গ আরো বেশি শক্তিশালী হয়েছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে। রংপুর বিভাগের ৩৩টি আসনের ৪টি এবং খুলনার ৩৬টি আসনের ১১টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন সক্রিয়। ফলে যে আসনগুলোতে বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ছিল, সেখানে বিএনপি এখন অনেকটাই ব্যাকফুটে চলে গেছে বলে গণমাধ্যমে তথ্য এসেছে। ধানের শেষের ভোট বিদ্রোহী আর মূল প্রার্থীর মধ্যে ভাগ হয়ে যাওয়ার অর্থ হলো জামাতের জয়ের পথ পরিষ্কার হয়ে যাওয়া। রাজবাড়ী বা বরিশালের মতো জায়গাগুলোতেও জামাত এখন বড় ধরনের চমক
দেখানোর অপেক্ষায় রয়েছে। তাদের এই কৌশলী জয়ের স্বপ্ন বিএনপির বিদ্রোহীদের মাধ্যমেই পূর্ণতা পেতে যাচ্ছে। শেরপুর 1 এবং ময়মনসিংহ 6 আসনের মতো জায়গাগুলোতে জামাতের নিজস্ব একটি শক্তিশালী ভোট ব্যাংক গড়ে উঠেছে। বিশেষ করে শেরপুর 1 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সরব উপস্থিতি জামাত প্রার্থী রাশিদুল ইসলামকে বাড়তি মাইলেজ দিচ্ছে। সেখানে বিএনপির মূল প্রার্থী ডাক্তার সানসিলার জন্য এখন লড়াইটা অস্তিত্ব রক্ষার, কারণ তার নিজ দলের এই সাবেক নেতারা এখন তার প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতা আরো অসংখ্য আসনে। জামাত এই সুযোগে জয় ছিনিয়ে আনার স্বপ্নে বিভোর। ঠিক একইভাবে ঢাকা 14 আসনে বিএনপির কোন্দল এমন পর্যায়ে পৌঁছেছে, পরিবারের প্রতিনিধি সানজিদা ইসলাম তুলির জন্য আসনটা সংকুচিত হয়ে পড়েছে। সেখানে জামাত প্রার্থী ব্যারিস্টার আরবানের গ্রহণযোগ্যতা বাড়ছে কেবল বিএনপির 2 প্রার্থীর লড়াইয়ের কারণেই। জামাতে শরিক দলগুলো এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বিএনপির বিদ্রোহীদের উপর যেন ভরসা করছে। এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং এবি পার্টির প্রার্থীরা যেখানে লড়ছেন, সেখানেও বিএনপির বিদ্রোহীরা ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। মৌলভীবাজার 4 আসনে বিএনপির দীর্ঘদিনের জনপ্রিয় নেতা যখন বিদ্রোহী হয়ে দাঁড়ায়, তখন সরাসরি লাভবান হয় এনসিপি বা জামাত জোটের ছোট দলগুলো। হবিগঞ্জ কিংবা ব্রাহ্মণবাড়িয়াতেও একই চিত্র দেখা গেছে। ধানের শীষের একনিষ্ঠ সমর্থকরা যখন দেখেন তাদের প্রিয় নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তখন তারা দ্বিধায় পড়ে যান। এই দ্বিধার ফল হিসাবে মূল প্রার্থীর ভোটের ঝুড়ি খালি হয়ে যায়, আর সেই ব্যবধানে জামাত বা তাদের শরিকরা এগিয়ে যায়। চট্টগ্রামের 5টি আসনেও 12 জন বিদ্রোহী বিএনপির জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। চূড়ান্ত বিচারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের জন্য এমন এক প্ল্যাটফর্ম তৈরি করেছে যা তারা গত 3 দশকে পায়নি। জুলাই পরবর্তী বাংলাদেশে জামাত এখন বড় শক্তি। তাদের চোখ এখন সিট নয়, বরং সরকার গঠনের দিকে। জামাতের সেই লক্ষ্য অর্জনে বিএনপির বিদ্রোহীরা ব্যাপক সহায়তা করছে। বিএনপির এই কোন্দল নিরসনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদি তারেক জিয়া এর সমাধান না করতে পারে, তবে ভোটে জামাত কেবল তাদের হারানো আসনগুলোই উদ্ধার করবে না, বরং বিএনপির দুর্গগুলোতেও নিজেদের পতাকা উড়িয়ে দেবে। কাটা দিয়ে কাটা তোলার যেই রাজনীতি জামাত শুরু করেছে, তার চূড়ান্ত ফল দেখার জন্য এখন শুধু ব্যালট গণনার অপেক্ষা। বিএনপির ভুল আর জামাতের কৌশল শেষ পর্যন্ত কার জয় হয়, সেটাই এখন দেখার পালা।